আপনি বলছিলেন যে তরুণদের কাছ থেকে আপনারা শিখবেন, কিন্তু তরুণদেরকে আসলে আরেকটু ম্যাচিউর রাজনীতি করা উচিত। তরুণরা আসলে আপনাদের কাছ থেকে কি শিখলো? এই যে অভিযোগটা করছেন যে আপনারা এখন ডিমেনশিয়া রোগী হয়ে গেছেন, এটা নিশ্চয়ই ওনারা তুলনা করেছেন বা একটা কি বলে মানে জাস্ট উদাহরণ হিসেবে বলেছেন। তো এই যে ভুলে যাওয়ার সংস্কৃতি, অর্থাৎ বিরোধী দলে থাকলে একরকম, সরকারি দলে সেই সংস্কৃতি থেকে আপনারা বের হতে পারলেন না? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে যেহেতু ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে। সাবস্টেন্সে কি আমাদের কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন আছে কিনা সেটাতে আমি যদি ফোকাস করি, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু উনি যে খুব যে বেশি কথা বলেন, বাগাড়ম্বর কথা বলেন তা কিন্তু না। উনি কিন্তু অলরেডি প্রুফ করে দিয়েছেন, উনি খুব মেপে কথা বলেন, উনি ভেরি রেলিভেন্ট, স্পেসিফিক, টু দ্য পয়েন্ট কথা বলেন। উনি যেখানে ক্লিয়ারলি বলেছেন অক্ষরে অক্ষরে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা আমি বাস্তবায়ন করব, আমি তো মনে করি ওনাকে সময় দেওয়া উচিত, ওনাকে সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা যেমন ফর্মালিটিস নিয়ে আমরা যেন একটু বেশি যে মানে দ্বন্দ্বগুলা, এই যে আমাদের যে কমিটি হচ্ছে, কমিটিতে নাম দিলে কি ক্ষতি হতো? কমিটিতে বসো, কথা বলো, তারপর যদি কমিটির মনে হয় যে না কমিটি যে সাথে মানে সিগনিফিকেন্ট আমার সাবস্টেন্সিয়াল আমার ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, তাহলে বের হয়ে আসেন কমিটি থেকে। কিন্তু কমিটিতে বসলামই না আমরা, কিন্তু শুরু যে এই যে একটা মানে ফলস যে ইকুইজিশন করা হয়, আমাদের যে দল কিন্তু এসেই বলেছিল ডেপুটি স্পিকারের পদটা দিতে চেয়েছিল, নেওয়া হলো না কেন? ডেপুটি স্পিকারের পদটা নেওয়া হলো না উইদাউট রিয়েলি গিভিং এনি রিজন। মানে আমি নিজে অবাক হয়েছিলাম যে কেন, মানে সো এরকম করে তখন বলা হলো না এটাকে ডাইভার্ট করা হচ্ছে। কিন্তু সংসদে তো আমরা বসলাম, দেখছি, কাজ করছি, তাহলে ওই জায়গাতে ওই পদটা নিলে কিন্তু এটা একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নিউ ডাইমেনশন ক্রিয়েট করা হতো। এখন তো স্পিকার হয়ে যেত। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো মানে আমি জানি না ওইটা আমার এখনো আমার বুদ্ধশক্তিতে আসে না কেন ওনারা পুশব্যাক করেছিলেন। সো সব আমি একটু আগেও বলছিলাম যে আমাদের ধৈর্য ধরা শিখতে হবে। একটা জাতি হিসেবে আমরা খুব অধৈর্য প্রকৃতিরও। সব কি মানে সংস্কার হবে, সংস্কারের সাথে সাথে কি আমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি কথা বলবো না? অবশ্যই বলতে হবে আমাকে। আমাদের সোসাইটিতে যে এখন দুর্নীতি নিয়ে কি পরিমাণ রন্ধে রন্ধে ঢুকে গেছে, যে আপনি আমি প্রত্যেকটা মানুষ আমরা জানি কি পরিমাণ দুর্নীতি দেশে হচ্ছে। আমাদের মহাসচিব উনি অলরেডি ওই দিন কমেন্ট করেছেন, 5 মাসে কিছুই বদলায় নাই। এবং এইটা তো আমি একজন রাজনৈতিক যে কর্মী হিসেবে, একজন মানে আপনার সংসদ সদস্য হিসেবে আমার লজ্জার বিষয়, কারণ আমার দায়িত্ব, আমি এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, আমার দায়িত্ব হচ্ছে স্ক্রুটিনি অফ দ্য এক্সিকিউটিভ। এটা আমার একটা মেজর রেসপন্সিবিলিটি। আমি যদি এক্সিকিউটিভকে যদি এনশিওর না করতে পারি যে তারা বিয়ন্ড করাপশন তারা কাজ করবে, তাহলে এটা আমার জন্য ব্যর্থতা। সো আমরা যে এই কাজগুলো করতে পারছি না, এটা কি শুধু সরকারি দল একা পারবে? এটা আমাদেরকে সামাজিকভাবে একটা যুদ্ধ ক্রিয়েট করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। নারীর প্রতি সহিংসতা কি পরিমাণ বেড়েছে। এই যে আমরা দুজন নারী রাজনৈতিক কর্মী এখানে বসে কথা বলছি, কিন্তু মানে কি পরিমাণ হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। আমি নিজের কথা না বলি, আমার ছোট ছোট যারা আমার রাজনৈতিক সহকর্মীরা আছে, মেয়েরা আছে, রাজনৈতিক বাদ দিয়ে সিম্পল একটা স্কুল স্টুডেন্ট, একটা মাদ্রাসার ছাত্রকে যে পরিমাণ সহিংসতার মধ্যে দিয়ে যেতে হয় তার ডে টু ডে লাইফ চালানোর জন্য, এগুলা কি বড় ইস্যু না? 2 দিনে মনে হয় কয়েকটা ডোমেস্টিক ভায়োলেন্স, বিশেষ করে রাজধানীতে, মানে এটা আনবিলিভেবল। সো এইগুলা নিয়েও তো আমাদের কাজ করতে হবে। উই হ্যাভ টু বি, মানে একটা রাজনৈতিক দল কিন্তু শুধু একটা পয়েন্ট নিয়ে বসে থাকলে হবে না। আমি আশা করি যে আমার যে তরুণ রাজনীতিবিদদের সাথে আমরা একসাথে মিলে কাজ করব এই সব পয়েন্টে। আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে উঠে আমরা যে দেশের জন্য এই কয়েকটা টপিকে আমরা কি একসাথে কাজ করতে পারি না? যখন একসাথে কাজ শুরু হবে তখন দেখবেন যে বড় বড় ইস্যুগুলোও কিন্তু সলভ হয়ে যায় অটোমেটিক্যালি, বিকজ একটা ট্রাস্টের রিলেশনশিপ ক্রিয়েট হয়। কিন্তু ট্রাস্টটা ক্রিয়েট করার জন্য প্রথমেই দরকার কি একটা বেসিক ডিগনিফাইড একটা কমিউনিকেশন চ্যানেল। যদি ওই ডিগনিফাইড কমিউনিকেশন চ্যানেলটা বারবার কেটে যায়, অতিক্রম হয়ে যায়, তাহলে আসলে তখন বসে যে কথা বলবো ওইটা আসে না। সো আমার মনে হয় যে এই যে মানে ঢালাওভাবে কমেন্ট করা হয় যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে যদি আমি কথা বলি, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট যেটা নিয়ে একদম দুনিয়া উল্টে গেল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আমি নিজে স্টাডি করলাম যে ওয়ার্ল্ড ওয়াইড গভর্নর, বাংলাদেশে যে ক্রাইসিস সিচুয়েশন, এখানে আপনি যে কোনো একজন গভর্নর বসালে হতো না, বিকজ ইউ নিড আ ব্যালেন্স অফ ইকোনমিস্ট অ্যাজ ওয়েল এজ আ বিজনেস পার্সন টু আন্ডারস্ট্যান্ড যে ব্যবসাগুলো কেন স্থবির হয়ে গেছে। এইটা এখন পর্যন্ত উনি যা যা কাজ করেছেন, আমরা কি আই ডিড নট সি এনি সিঙ্গল এক্সাম্পল অফ যে ওনার
এগেনস্টে খুব বড় আকারে কোনো কমেন্ট করা হচ্ছে না উনি এটা বিশাল 2 নাম্বারই করেছেন। উনি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছেন। ব্যাংকের এমডিদের সাথে আমার রেগুলার কথা হয়, দে আর ভেরি মাচ স্যাটিসফাইড যে উনি যেভাবে কাজগুলা এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের ইকোনমিক রিফর্মের জন্য সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে দিজ আর অল ইন দ্য রাইট ডিরেকশন। অন্যান্য রিফর্মের ক্ষেত্রেও কি আপনার একই আহ্বান যে সময় লাগবে কিন্তু ধৈর্য ধরতে হবে? সময় তো মানে আপনার যেটা হচ্ছে গিয়ে সংবিধান সংস্কারের কথায় যদি আসি, যদি কোঅপারেশন পাওয়া যেত আমরা ফাস্ট ট্র্যাক করতে পারতাম, কিন্তু ওইখানে তো আমরা কোঅপারেশনটা পাচ্ছি না। আমরা বসে একসাথে কথাই বলতে পারলাম না, কমিটির নামেই বসতাম কথা বলতাম, সেই কথাই বলতে পারলাম না। সো এই জায়গাটাতে আমাদের আসলে যে আমি যেটা বলবো যে 2 ভাগে যদি আমি দেখি, একটা হচ্ছে আমাদের যেসব সোশ্যাল চ্যালেঞ্জেস আছে, নতুন দল তরুণ, ওনাদের যে মানে ওনাদের কথায় অনেক মানুষ কুইকলি কানেক্ট করে, যেটা হচ্ছে যে বৃহৎ দলের কথা বললেন, হয়তো বা বয়সের দিক দিয়ে একটু ভারী এই পাশে, এই কানেকশনে ওনারা যে বেনিফিটটা পান, ওয়াই কান্ট উই ওয়ার্ক টুগেদার।